7 নম্বর অঙ্কটা দেখ। মানে সংক্ষিপ্ত 7-এর কথা বলছি। প্রমাণ করো যে দেখ 3খানা বৃত্ত দিয়েছে। প্রমাণ করো যে এই 3টে বৃত্তের কেন্দ্র একই সরল রেখার উপর অবস্থিত। বল, প্রথমে বল, প্রতিটা বৃত্তের নিজের নিজের কেন্দ্র বের করা যাবে আলাদা আলাদা করে? তাহলে 3টে বিন্দু হাতে পেয়ে যাব। যে 3টে বিন্দু হাতে পেলাম, 3টে বিন্দু সমরেখ কিনা কিভাবে চেক করতে পারি? দুটো বিন্দুকে সমীকরণ বের করে তারপর আরেকটা দিয়ে সিদ্ধ করতে হবে। আচ্ছা, এটাই করতেই হবে সমরেখের জন্য। একটা প্রসেস ঠিক বলেছিস। আর তাছাড়া ওই প্রসেসটা এই অঙ্কের ক্ষেত্রে করা বেটার, কারণ এই অঙ্কে অলরেডি এটাও চেয়েছে, দেখ সরল রেখার সমীকরণও চেয়েছে না কোশ্চেনের মধ্যে? সমরেখও দেখাতে বলছে মনে হয়, একটি সরল রেখার উপর অবস্থিত সরল রেখাটি সমীকরণ বলতে। আচ্ছা, সরল রেখার সমীকরণই চেয়েছে, সমরেখও চাইনি। বেশ, সরল রেখার 3টে বিন্দু জানা থাকলে এরকম দিয়েছে ব্যাপারটা। দুটো বিন্দু দিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো। সরলরেখার সমীকরণ কি আরেকবার রিমাইন্ডার করছি, যদি অ্যাপ্লাই করে ফেলেছিস গতদিন তবু এটা তো অ্যাটলিস্ট দুটো বিন্দু আমরা কোনো না কোনো ভাবে যদি খুঁজে পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা সরলরেখার সমীকরণের সূত্রের সাহায্যে সরলরেখার সমীকরণটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে তাই চেয়েছে, সমীকরণই চেয়েছে, এখানে কিন্তু সমরেখ দেখাতে বলে উনি। আচ্ছা, সমরেখ যদি দেখাতে বলতো, একটা কাজ ঠিক আছে, একটা কাজ কি, থার্ড যে পয়েন্টটা পড়ে রইলো সেটা যদি এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করে, তাহলে বলতে পারি 3জন সমরেখ। একটা প্রসেস এটা হতেই পারে। আরেকটা প্রসেস কি হতে পারে, শুধুমাত্র যদি সমরেখ হয়েছে। কি সমরেখ বল? হাফ ইন্টু কি, মডুলাসের মধ্যে x1 নিলে 2 মাইনাস y3, যদি 1 নি বাইরে বুঝ তাহলে কোটি হবে বাকি। তারপরে x2 নিলে y1 আর x3 নিলে মাইনাস y2। এই যে মডিউলাস টোটাল ভ্যালুটা যদি কি আসে, 0 আসে, তাহলে আমরা বলতে পারি কি বিন্দু 3টে সমরেখ। মানে শুধুমাত্র যদি সমরেখ চায় তাহলে আমরা এই কাজের মাধ্যমে করতে পারি। আমরা কিন্তু সমীকরণ বের করে ঘোরা পথে করা দরকার পড়ে। হ্যাঁ, তবে এখানে সমীকরণ চেয়েছে তো সমীকরণ বের করতেই হবে। ঠিক আছে, 7 একটা 8 একই অঙ্ক কিনা বল? না, 8 একই অঙ্ক নয়। একই বলতে কি, নিচের প্রদত্ত বৃত্ত 3টির কেন্দ্রগুলি একরেখীয়। হ্যাঁ, প্রথম পার্টটুকু একই জিনিস, তাহলে কেন্দ্রগুলো বের করা যাবে। তাহলে একরেখীয় মানে কি, জাস্ট এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, যদি 0 হয়। এটুকু তো হয়ে গেল। আচ্ছা, এবং এদের ব্যাসার্ধগুলি সমান্তর প্রগতিতে আছে। প্রথমে বল, প্রত্যেককে আলাদা আলাদা করে ব্যাসার্ধ বের করা যাবে? প্রত্যেকে ব্যাসার্ধ বেরিয়ে গেল। সমান্তর প্রগতিতে যদি থাকে তাহলে কি দেখাবো? ভাব, একজনের ব্যাসার্ধ পেলি তুই a একক, আরেকজনের ব্যাসার্ধ পেলি b একক, আরেকজনের c একক। a plus b is equal to 2c. b minus a equal to c minus a plus b equals to 2c, a plus c is equal to a plus c. a plus c equals to 2b দেখাবো। হয় এটা দেখাবো, অথবা b minus a equal to c minus হ্যাঁ, অথবা এটাও একই ব্যাপার, b minus a equals to c minus b। যদি এরকম দেখি 3টে ভ্যালু পেয়ে গেলাম, ফার্স্ট আর থার্ড এর যোগফল যদি মাঝেরটার গুণ 2 এর গুণফলের সমান হয়, অথবা মাঝের অন্তরগুলো যদি সেম হয়, মাঝের অন্তরগুলো যদি সেম হয় তাদের, তাহলে কি, তাহলে সমান্তর প্রগতিতে আছে। তাই তো হবে। এই হলো ব্যাপার। 9 কি বলছে দেখো, মূল বিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4 একক। বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ। বৃত্তের ছবিটা কে কে কল্পনা করতে পারছিস? খাতায় এঁকে দেখা দেখি।
বৃত্তের ছবিটা কে কে কল্পনা করতে পারছি সেটা খাতায় এঁকে রাখো। এরকম শিওর হবে আমি জানি না। কোশ্চেনটা পড় আবার পড় কোশ্চেনটা, বলেই তো দিয়েছে মূল বিন্দুগামী। বৃত্তটা এমনই হবে যে ও মূল বিন্দুতেই পাস করবে, তার সঙ্গে আবার এক্সট্রা কি করবে, ধনাত্মক অক্ষগুলিকে একটাকে 3 একক আরেকটাকে 4 এককে ছেদ করবে, মানে এক্স অক্ষকে 3 একক, ওয়াই অক্ষকে 4 একক। ছবিটা কেমন হবে? বৃত্তের কেন্দ্র মূলবিন্দু হয়। বৃত্তের কেন্দ্র কি করে মূল বিন্দুতে হয়? মূল বিন্দু দিয়ে তো পরিধিটাই যাচ্ছে, মূল বিন্দু গামী বলছে তো। দেখা, হ্যাঁ কেন্দ্র দিয়ে পাস করেছিস তো? হ্যাঁ হ্যাঁ ওরকম হয়েছে ওইটা, ঠিক। কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল কর। যেটাই হোক না কেন সেটা হলো মোট কথা মূল বিন্দু দিয়ে যাবে বৃত্তটা, ঠিক আছে। তার সঙ্গে কি বলছে যে এক্স অক্ষকে 3 একক দূরত্বে, তাহলে এক্স অক্ষকে যদি 3 একক দূরত্বে ছেদ করে, আর ওয়াই অক্ষকে 4 একক, বৃত্ত হলো না, ধরে নিতে বৃত্ত একটা। তো এইখানটায় মূল বিন্দু আছে, এইটা স্থানাঙ্ক কি বল? এত কিছু অপশন আসছে, আমাকে চয়েস করতে হবে নাকি? 3,0 হ্যাঁ বল, 3,0 কারা কারা বললি? 3,0 এতগুলো কি করে চলে যাবে? হ্যাঁ প্রথম অক্ষরটাকে যে 3 বলছে তাই না, আর এক্স অক্ষের উপরে তো 3 প্রথমে হবে, তারপর 0 আসবে, আর ওয়াই অক্ষে কি হবে? 0,4, তাই তো? হ্যাঁ আচ্ছা এবার আমাকে বল বৃত্তটার সমীকরণটা বের করা যাবে? 3টে বিন্দু তুই হাতে পেয়ে গেছিস, বের করা যাবে? আর আরেকটু শর্ট প্রসেসে বৃত্তের সমীকরণ এখানে কিভাবে বের করা যেতে পারে? একটু শর্ট প্রসেসে যদি বের করতে চাই, আমরা তো একটা কাজ করতে পারি যে পুরো সমীকরণটাকে লিখে নিলাম x² + y² + 2gx 2fy + c, তারপরে কি এটা দিয়ে স্যাটিসফাই করালাম, এটা দিয়ে করলাম, এটা দিয়ে করলাম, সবকিছু দিয়ে করলাম, তারপরে g f c এর মান ধীরে ধীরে বের করলাম। এটা তো একটা প্রসেস অবশ্যই আছে না? একটু প্রথম কথা, মূল বিন্দুগামী হলেই c কি হয়? 0 স্ট্যান্ডার্ড ভ্যালুটা 0 হয়, c ক্লিয়ারলি 0। আচ্ছা আগের দিন বলতো এই সূত্রটা বলছিলাম কিনা, একটা বৃত্ত x অক্ষ থেকে কতটা দূরত্বে ছেদ করে? 2√g² - c। বল এখানে কত হবে? এটি ইকুয়ালস টু কত ইউনিট? 3 ইউনিট। অলরেডি এখানে c এর ভ্যালু কত? 0, তাহলে √g² - 0 ইকুয়ালস টু কত? 3/2। তাহলে g এর ভ্যালু 3/2, একই না? একইভাবে f বের করা যাবে, 2√f² - c ইকুয়ালস টু কত? 4। এখান থেকে বেরিয়ে যাবে কত? 2।
তাহলে যে সমীকরণটা আছে ওখানে আমরা ডাইরেক্ট এগুলো বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সব বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। আচ্ছা, এইবার বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ কি করব? মূল বিন্দুগামী ব্যাস, ব্যাস একটা বিন্দু তো এইটা, আরেকটা বিন্দু কোনটা আছে? কনফার্ম বিন্দু কোনটা? কেন্দ্র, তাই তো? আমরা তো বৃত্তের সমীকরণ অলরেডি হাতে পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রটাও পেয়ে যাচ্ছে, আর ব্যাস তো অবভিয়াসলি কেন্দ্র দিয়ে গেছে। তাহলে ব্যাসটা কি মূল বিন্দু দিয়েও গেছে আর কেন্দ্র দিয়ে গেছে। ব্যাস একটা সরল রেখা, সেই যে সরল রেখা আমরা দুটো বিন্দু জানি, তাহলে ব্যাসের সমীকরণ বের করা যাবে, একই না? ওকে, গুড। 10-এরটা দেখ, 10 অ্যাকচুয়ালি 9 এর অঙ্কেরই কনভার্সন বলতে পারি। শুধুমাত্র আমরা এইটুকু দেখে নেব যে 2x + 3y, এটা সংক্ষিপ্ত 10 ইকুয়ালস টু যদি 6 হয়, তাহলে x বাই কি লিখতে পারি? 3 + y বাই 2। তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? এই যে এটা। y অক্ষকে এই যে এটা, তাই তো? অ্যাকচুয়ালি ত্রিভুজটা এরকম আঁকতে পারি, ত্রিভুজ হতে পারে এরকম একটা, একই না বল? এই যে ত্রিভুজটা, এবার এইটাই দেখ বলেছে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্ত, পরিলিখিত বৃত্ত মানে এটা হবে পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির ব্যাস কত? একই অঙ্ক তো, ঠিক আছে? একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, দেখে চিন্তা হবে। বেশ, বল 13 নম্বর অঙ্কটা কি বলছে? বাদবাকিগুলো মাঝখানে যেগুলো স্কিপ করবো সেগুলো বাড়িতে ভাবনা চিন্তা করবি, সেগুলোর হিন্টস কোনো না কোনো অঙ্কে ডিসকাস এমনি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি জাম্প করলাম 13 নম্বর অঙ্কে। ছবিটা কেমন হয় বোঝা যাচ্ছে কি? কোশ্চেন পড়ে যদি ছবিটা ড্র করে ফেলতে পারিস তো মোটামুটি একটা অর্ধেক কাজ হয়ে যায়, মোটামুটি একটা অর্ধেক কাজ হয়ে যায়। তারপর একটু ভাবনা চিন্তা করতে হবে। মূল বিষয়টাকে অবজার্ভ করা যায় ছবিটা আঁকার জন্য। বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে। -5 কোন দিকে আছে? এদিকে। 3 কোন দিকে আছে? এদিকে। তো বৃত্তটা কিভাবে যাবে? এই রকম যাবে না বৃত্তটা? এই যে এখানে -5 ভুজ বিশিষ্ট আর এখানে 3 ভুজ বিশিষ্ট বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? x অক্ষ, বৃত্তটির সমীকরণ ও ব্যাসার্ধ। আচ্ছা, আর কি দিয়েছে? বৃত্তের কেন্দ্র 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত।
আমরা এখানে যে একটা সরলরেখা গেছে যেটা ওই কেন্দ্র দিয়ে পাস করেছে। প্রথমে বল এই বিন্দু স্থানাঙ্ক কত? -5,0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক 3,0। বৃত্তের সমীকরণ আমরা সবসময় এই স্ট্যান্ডার্ড রূপে ধরে নিয়েই এগোবো ইন ম্যাক্সিমাম কেস। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কেসে কিন্তু এই ফর্মে ধরে নিয়েই ম্যাক্সিমাম হবে। প্রথমে বল যে এটা যদি ধরে নিই ক্লিয়ারলি এই বৃত্তটা এই বিন্দুগামী, এখান থেকে একটা সমীকরণ পাবো তো, একই না? এটা বসালো আর একটা সমীকরণ পাবো, কি পাচ্ছি একটু দেখা যাবে। সেখানে বসালে 25, এটা 0 হয়ে যাবে, এটা -10g, এটাও 0 হয়ে যাচ্ছে, +c = 0। ঠিক আছে, তাহলে দেখ আমরা পাচ্ছি এরকম 10g - c = 25, এরকম ভাবে। আর 3,0 যদি বসাই এখান থেকে কি পাবো? 9, এটা 0, এটা 6g, এটা 0, এটা +c = 0। তাহলে 6g + c = -9। এইটা পাচ্ছি আর এইটা পাচ্ছি, এখান থেকে এই দুটো সলভ করলে g আর c এর মান বের করা পসিবল, হ্যাঁ কি না? ওকে, তো g আর c পেয়ে গেলাম। তাহলে g আর c ইজিলি এখানে বসাতে পারবো। শুধু আর কি দরকার? f এর মানটা দরকার, তাই তো? yes or no? g আর c বসিয়ে দিতে পারবো, শুধু f দরকার। এখন আমাকে বল এই রকম যদি আমরা বৃত্তের সমীকরণ ধরি, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? gf -g - f। তাহলে এই যে কেন্দ্রটার স্থানাঙ্ক কি? -g - f। কেন্দ্রটা কোন সমীকরণকে স্যাটিসফাই করছে দেখো, বলে দিয়েছে না? 5x - 2y + হ্যাঁ এক্স্যাক্টলি, যে 5x - 2y + 1 সেটা এই কেন্দ্র দিয়ে পাস করেছে। 5x - 2y + 1 = 0। তাহলে এইটা এই কেন্দ্রকে স্যাটিসফাই করবে, তাহলে কি হবে? -5g + 2f + 1 = 0 হবে। x এর জায়গায় -g আর f এর জায়গায় y এর জায়গায় -f বসিয়ে আমরা তো অলরেডি এখান থেকে g এর মান পেয়ে গেছি। g এর মান এখানে যদি বসিয়ে দিই তাহলে f এর মান পেয়ে যাব। তো এইভাবে ভাবনা চিন্তা করতে হবে, ধীরে ধীরে কিন্তু অঙ্কের কোয়ালিটিটা হাই হচ্ছে। তো আগের জিনিসগুলোকে ধরে রাখতে হবে, আগে যা যা ডিসকাশন হয়ে গেছে ধরে রেখে সেগুলোকেই অ্যাপ্লাই করতে হবে। আবার একটু নতুন জিনিস যুক্ত হচ্ছে, বারবার নতুন জিনিস যুক্ত হচ্ছে। ঠিক আছে, 14 নতুন কিছু বলার নেই, 15 তাই ভাবনা চিন্তা কর। 16 তাই, শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবি, দুটো ব্যাসের সমীকরণ দিয়েছে। আমাকে বল দুটো ব্যাসকে সমাধান করে যে স্থানাঙ্কটা পাবো ওটা কার স্থানাঙ্ক? বল, কেন্দ্রের স্থানাঙ্ক তো। দুটো ব্যাস পরস্পরকে কোথায় ছেদ করে? কেন্দ্রে। 16 নম্বর অঙ্কে দেখ দুটো ব্যাসের সমীকরণ দিয়েছে, যদি আমরা সমাধান করি x এর মান আর y এর মান পাবো তো। তার মানে এটা স্থানাঙ্ক আকার লিখতে পারি। ওটা কার স্থানাঙ্ক হবে? কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলে তো অর্ধেক কাজই শেষ, শুধু ব্যাসার্ধটা বের করতে হবে বা c এর মানটা বের করতে হবে, সেইটা এবার বুদ্ধি করে করতে হবে। আর বাদ বাকি যা শর্ত দিয়েছে তো করবি। আচ্ছা একটু জাম্প করি। 21 কি করবি বলতো? দেখ কি অঙ্ক দিচ্ছি। একই না, আলাদা কিছু না, একই ব্যাপার। তো 21 কর, তাহলে একটু আলাদা কোথায়?
24 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটা বিন্দু দিয়েছে, সেই বিন্দুটা বলছে ওই বৃত্তের উপর অবস্থিত, সেটা তো দেখানো যাবে। বিন্দুটা কি করবে, বৃত্তের সমীকরণকে বৃদ্ধি করবে। বেশ, তাহলে তো উপরে অবস্থিত হবে। এবার বলছে ওই বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। মানে কোশ্চেনটা বুঝতে পারলি তো? এই যে ব্যাসটা গেছে, ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, কত দিয়েছে? -1 -2। এর ঠিক উল্টো পাশে যে স্থানাঙ্কটা, সেটা তোর কাছে জানতে চাইছে। ধর আলফা বিটা ধরলাম, আলফা বিটার মানটা কি হবে? কয়টা ভাবনা চিন্তা কর। কেন্দ্রের স্থানাঙ্ক কত 24 নম্বর অঙ্কে? 2g এর ভ্যালু দিয়েছে -1 নাকি? তাহলে g equals to -half minus g equals to only half। আচ্ছা, আর 2f equals to -1, তো সিমিলারলি -f equals to only half। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? হাফ কমা হাফ। ইয়েস আর নো? কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের হাফ কমা হাফ। ক্লিয়ারলি ব্যাসের দুটো প্রান্তবিন্দুর ঠিক মাঝখানে কেন্দ্র থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? -1 প্লাস হাফ বাই 2, সরি, -1 প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু হাফ। লিখতে পারি? এখান থেকে আলফার মান বেরোবে। আর কি লিখতে পারি? -2 প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু অলসো হাফ। এখান থেকে বিটার মান বেরোবে। ব্যাস, আর শেষ। আচ্ছা, ঠিক আছে, এবার একটু চলে আসা যাক 27 নম্বর অঙ্কে। আমি এটার জন্য রেকমেন্ড করছি একটা অঙ্ক। দেখ তো, উদাহরণ 27 নম্বরটাই দেখ। উদাহরণ 27 নম্বরটা দেখে বল যে এরকম অঙ্ক করা যাবে কিনা। না না না, উদাহরণ 27 না, আলাদা হয়ে যাচ্ছে। উদাহরণ 21 দেখ। উদাহরণ 21 দেখ, থেকে বল সংক্ষিপ্ত 27 আর 28 কে করা যেতে পারে কি। সহজ জিনিস, কিছুই নেই তেমন। কি করছে দেখেছিস? জ্যায়ের সমীকরণটা সিম্পল বিয়োগ করে দিয়েছে না উদাহরণ 21। তবে কি একটা জিনিস মাথায় রাখবি, যেটা আগের দিন বলছিলাম কিছুটা, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যদি কোনো সহগ থাকে, সেটাকে প্রথমে কি করব? ভাগ করে দেবো। সেই সহগটা দিয়ে ভাগ করে দেবো সমীকরণ। তাই করেছে। তারপরে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিয়েছে। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি বলতে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটছে একটু ছবিতে বুঝে নিই। এইটা একটা বৃত্ত দিয়েছে, এইটা একটা বৃত্ত দিয়েছে, তার সাধারণ জ্যা মানে কোনটা এটা বলতে পারি? তো সাধারণ জ্যায় সমীকরণ চাইছে, সিম্পলি কিছুই না। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা সাধারণ জ্যায় সমীকরণ পেয়ে যাবো। সিম্পল বিয়োগ। আচ্ছা, তার সঙ্গে অ্যাডিশনাল কি দিয়েছে দেখাতে বলছে, ওই জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু সংযোজক সরলরেখার উপর লম্ব। কেন্দ্র কোথায় আছে? এখানে আর এখানে। বলছে এই জ্যাটা কি বলছে, এদের দুজনকে যে কানেক্ট করেছে যে রেখা, তার উপর লম্ব। আচ্ছা,
লম্ব, দুটো সরলরেখার লম্ব হতে গেলে আমরা জানি না প্রবণতার গুণফল কি হয়, -1 হয়। একটা সরলরেখার প্রবণতা বা আরেকটা সরলরেখার প্রবণতার গুণফল যদি -1 হয় তো সরলরেখা দুটো লম্ব হয়। আচ্ছা, এবার এই যে সরলরেখাটা মানে যেটা তার প্রবণতা বের করা যাবে। যেটা পেলাম সেটা যদি y mx c আকারে লিখি তো প্রবণতা m পেয়ে যাব। আচ্ছা, আর এখানে তো এই দুটো কি কেন্দ্র, তো বৃত্তটার কেন্দ্র বের করা যাবে, এই বৃত্তটার কেন্দ্র বের করা যাবে। দুটো বিন্দু জানা থাকলে তার প্রবণতা কি হয়, দুটো বিন্দু যদি জানা থাকে তার প্রবণতা কি হয় বল, -y1 x2 x1। সিম্পল বিন্দু দুটোর বিয়োগফল, উপরে কোটির বিয়োগফল, নিচে ভুজের বিয়োগফল। তাহলে এইখান থেকে m1 পাবো, এখান থেকে m2 পাবো। তাদের গুণফল যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব। এটা 28 নম্বর অঙ্কে কোশ্চেনে তাই আছে। তবে কি 27 নম্বর অঙ্কে একটা এক্সট্রা পার্ট আছে, দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য বলতে কি, এই যে এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটা। তো কোনোভাবে যদি এই দুটো বিন্দু বের করতে পারি তাহলেও তো আমরা দূরত্ব বের করতে পারি। দুটো বিন্দু জানা থাকলে দূরত্ব বের করা যায়, করা যাবে। দুটো বিন্দু মানে দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে, তাই বলছি। কি করবে, স্থানাঙ্কটা বললে তো দূরত্ব কি করে বের করব? দূরত্বটা বের করতে গেলে এই দুটো স্থানাঙ্ক জানতে হবে। তো এই স্থানাঙ্ক দুটো না জানলে দূরত্ব কি করে বের করবে, অন্য কোনোভাবে করা যাবে? এখান থেকে এই দূরত্বটা যদি বের করতে চাই তাহলে এর স্থানাঙ্ক যদি জানি আর এর স্থানাঙ্ক যদি জানি তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে করতে পারি, হ্যাঁ কি না? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই সূত্রটার সাহায্যে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব বের করতে পারি। কিন্তু তার আগে তো বিন্দু দুটো স্থানাঙ্ক বের করতে হবে, না তো এই সূত্র লাগাবো কি করে? এখন কোশ্চেনটা হলো এর স্থানাঙ্কটা পাবো কি করে? এই বিন্দুটা কাদের ছেদ বিন্দু বলতো? ওই একই বিন্দু দিয়ে কারা কারা গেছে? দুটো বৃত্ত গেছে, তার সঙ্গে তাদের জ্যাটাও গেছে। এখন তোমার এখানে যে জ্যায়ের সমীকরণটা পেয়েছিস ওখান থেকে একটা কাজ করলি, জ্যায়ের সমীকরণটা তো কি পেয়েছিস? লম্ব বাই কি করবি, 2x প্লাস, আমি জাস্ট উদাহরণ থেকেই বলছি, 2x প্লাস 12y প্লাস 27 পেয়েছিস। আমাকে বল এখান থেকে y এর মান x এর আকারে পাবো, পাবো হ্যাঁ কি না? y এর মানটা x এর আকারে যদি পেয়ে যাই, এবার ওখানে দুখানা বৃত্ত সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটা বৃত্তকে চুজ কর, দুটো নিয়ে মাথা ঘামাতে হবে না, যে কোনো একটা বৃত্তকে চুজ কর। একটা বৃত্তের মধ্যে যদি y এর মানগুলো সব জায়গায় বসিয়ে দিস তাহলে ওখানে পুরো সমীকরণটা কিসে কনভার্ট হয়ে যাবে? x এর কি সমীকরণ হবে, এক ঘাত না দ্বিঘাত? কি বললাম খেয়াল করলি? বৃত্তের সমীকরণে সব জায়গায় y এর মান বসিয়ে দিচ্ছি, পুরো অঙ্কটা কি x এ চলে যাচ্ছে। তাহলে x এর কি হবে, এক ঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ? পাওয়ার 1 থাকবে না পাওয়ার 2 থাকবে? দ্বিঘাত হবে, দ্বিঘাতই তো আছে অলরেডি, তাহলে দ্বিঘাত হবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমি এরকম টাইপের একটা দ্বিঘাত সমীকরণ কিছু একটা আছে, তার থেকে কি আমরা x এর মান বের করতে পারি না? যা খুশি হোক, যেটা মিডল টার্ম লাগাতে হতে পারে বা সিদ্ধ রাখাতে, যেটাই হোক, যখন যেভাবে দরকার x এর মান পাবো। তো তাহলে x এর কটা মান পাবো? দুটো মান পাবো। একটা মান হলো এখানে রিপ্রেজেন্ট করছে ভুজকে, আর একটা মান কি বলতো এখানে রিপ্রেজেন্ট করছে ভুজকে। x এর মান মানে ভুজ, এখানে একটা ভুজ রিপ্রেজেন্ট হচ্ছে, এখানে একটা ভুজ রিপ্রেজেন্ট হচ্ছে। এবার x এর মান যদি দুবার এখানে বসিয়ে দিই, যে দুটো মান পেলাম আলাদা আলাদা করে যদি বসিয়ে দিই, তাহলে y এর কটা মান পাবো? দুটো, একটা এখানে কোটি রিপ্রেজেন্ট করবে আর একটা এখানে কোটি রিপ্রেজেন্ট করবে। আলটিমেটলি দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেল। তারপরে আমরা এই সূত্রটা লাগালে দূরত্ব পেয়ে যাবো। এটাই 27-এ বলছে, ওই কোশ্চেন নাম্বার 27। তো 27, 28 এভাবে কর। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার আছে আমার, সেটা 29 নম্বর অঙ্কটা, সেটা আমি বলছি। আচ্ছা, হোম টাস্ক থাকবে হলো এই পেজটাই দিলাম 36 পর্যন্ত, পারলে পুরো সংক্ষিপ্তটাই শেষ করে আসতে পারিস 40 পর্যন্ত।
ঠিক আছে, নিচের দিকে যে অঙ্কগুলো রয়েছে এগুলো প্যারামিটারের অঙ্ক রয়েছে অনেকগুলোই, সঞ্চার পথ বা প্যারামিটারের অঙ্ক রয়েছে 30 থেকে। সঞ্চার পথের ডিসকাশন প্রথম চ্যাপ্টারেও হয়েছে, আর এটা আলাদা কিছু নয়। সঞ্চার পথ মানে অ্যাকচুয়ালি ওখানে যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন থেকে আমরা কি লিখতে পারছি, মানে সমীকরণটা কি সাজাতে পারছি, সেখান থেকে সাজিয়ে আলটিমেটলি এক্স আর ওয়াই দিয়ে কি পাচ্ছি, ফাইনাল সমীকরণ, সেটাই সঞ্চার পথ, আর নতুন কিছু নয় সঞ্চার পথ মানে। ঠিক আছে, তো একটা জায়গাতেই নতুন একটা জিনিস বলার আছে, সেটা হলো 29 নম্বর অঙ্ক। কতদিন আরেকটা জিনিস আমি বাদ রেখেছিলাম, কি বাদ রেখেছিলাম বলতো? সংক্ষিপ্তকরণের সূত্রের ওখানে একটা জিনিসকে আমি বাদ রেখেছিলাম, কতদিন? 6 নম্বর। ছয় নম্বর বাদ রেখেছিলাম, হ্যাঁ 6 নম্বর। বেশ, তাহলে সংক্ষিপ্তকরণ সূত্রের ওখানে 6 নম্বরটাকে একবার একটুখানি সবাই খুলে দেখতে পারিস। মূল বিষয়টা কি, আমি পুরো ওরকমভাবে অত লিখছি না, আমি জাস্ট এরকম ধরলাম, ভাব একটা বৃত্তের সমীকরণ a = 0। এ বলতে আমি পুরো লেখাটাকে বোঝাচ্ছি, x² + y² যা যা আছে, ঠিক আছে। আরেকটা বৃত্তের সমীকরণ ধর b = 0, পুরো লেখাটাকে বোঝাচ্ছি। এইবার এখানে কি বলতে চাইছে বলতো, এই দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্ত, যেটা মানে কেমন, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এটা ছেদ বিন্দু কোথায়, এখানে আর এখানে, তাহলে এখান দিয়ে কোন বৃত্তটা গেছে, এরকম বৃত্ত গেছে একটা। এই দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী যে বৃত্ত, মানে ছেদ বিন্দু দিয়ে যে বৃত্তটা যাচ্ছে, তার সমীকরণ কি হবে? তার সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথম তার সমীকরণটাকে লিখব, আর অবশ্যই এটা শুনে রাখ, কোনো কিছু যদি ডান দিকে থাকে সবকিছুকে কি করব, বাঁ দিকে নিয়ে আসবো, লিখে আসবো। এখানে সবকিছুকে বাঁ দিকে লিখেই করেছে, তো কোনো কনফিউশন নেই এই কারণে। কিন্তু কোনো জিনিস যদি ডান দিকে থাকে, দুটোর ক্ষেত্রে সবকিছু আগে বাঁ দিকে লিখে নিই। তারপরে কি, প্রথম সমীকরণটার বাঁ দিকের পার্টটা লিখবো, বাঁ দিকের পার্টে কি আছে, যা আছে পুরোটা লিখবো, প্লাস এটা কে বা একটা ধ্রুবক কে নামক, সেইটা ইনটু দ্বিতীয় সমীকরণের বাঁ দিকে যা আছে সেটা লিখব, = 0 বসিয়ে দেব। এই যেটা হবে, এইটা একটা বৃত্তকে রিপ্রেজেন্ট করবে, সেটা হলো এই ছেদ বিন্দু দিয়ে যাওয়া বৃত্তটাই হবে। এখন কোশ্চেনটা আসছে, তাহলে কে এর মান বলতে পারবো, তা কে এর মানটা যদি কোনো জায়গা থেকে পেয়ে এখানে বসিয়ে দিই, এরা নিজেদের মধ্যে যোগ বিয়োগে অংশগ্রহণ করবে না, যোগ বিয়োগ হবে তো, একই না, তো সন্দেহ নেই বলুন, যোগ বিয়োগ হবে। কিন্তু কোশ্চেনটা আসছে কে এটা পাবো কোথা থেকে, তো তার জন্য দেখবি কোশ্চেনে তোকে কোনো না কোনো শর্ত অবশ্যই দেওয়া হবে, কিছু না কিছু অবশ্যই বলে দিয়েছে। দেখ বেশ, দেখা যাক 29 নম্বর অঙ্কটা যদি দেখা যায়, হ্যাঁ এক্স্যাক্টলি দেখ, মূল বিন্দুগামী বলে দিয়েছে। তাহলে মূল বিন্দুগামী এবং দুখানা বৃত্ত দিয়েছে, সেই বৃত্ত দুটি ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। যে দুটো বৃত্ত দিয়েছে সেই দুটো বৃত্তকে নিয়ে আমরা কি লিখতে পারি বলতো নিজেরা, x² + y² - 4x - 8y, তারপরে +16, তারপরে কি করব, প্লাস k ইনটু পুরোটা লিখবো, আবার সেকেন্ডেরটা, সেকেন্ডে যা যা আছে x² + y² যা যা আছে লিখবো। এইবার এইটা কোন বিন্দুগামী, এই পুরোটাই হলো মূল বিন্দুগামী। তাহলে এখানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, সব জায়গায় বসবে, ইভেন্চুয়ালি এখানে বসবে, কিন্তু যেখানে যেখানে x পাবো সেখানে 0, যেখানে y পাবো সেখানে 0, তো সেখান থেকে k এর মানটা পাবো, হ্যাঁ কি না? তাহলে k এর মানটা পেয়ে গেলাম। এইবার k এর মানটা নিয়ে গিয়ে এটাকে একটা সমীকরণের নাম্বার দিয়ে রাখলাম, নয়তো মানে 3 নম্বর দিলাম, ওই দুটোকে 1 আর 2 দিয়ে দিয়েছি। k এর যে মান পাবো এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে এইবার এইসব গুণ টুন করে যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হলে একটা ফাইনাল সমীকরণ পাবো। বোঝা যাচ্ছে লজিক? ক্লিয়ার হয়েছে? এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই জিনিসটা শুধুমাত্র বৃত্তের জন্য খাটে তা নয়, কিন্তু এই জিনিসটা যে কোনো কার্ভ, যে কোনো স্ট্রেট লাইন, যে কোনো সমীকরণ, সেটা 2 ডাইমেনশনালে থাক অথবা সেটা
3 ডাইমেনশনাল থাকবে, অথবা অন্য কোথাও যদি কোনো কারণে হায়ার ডাইমেনশন থাকে পৃথিবীতে, ঠিক আছে, সব জায়গায় অ্যাপ্লিকেবল। কি অ্যাপ্লিকেবল, কিসের কথা বলছি? 2D 3D হায়ার কি যেখানে খুশি হোক, একটা সমীকরণ আরেকটা সমীকরণ, এদের দুজনের যে কার্ভ হবে, যে ছবি হবে, তাদের কি এটা ছেদবিন্দু যদি থাকে, ভালো করে শুনবি, এদের দুজনের যে ছবি হবে তাদের যদি কিছু ছেদবিন্দু থাকে, সেই ছেদবিন্দু দিয়ে অন্য যে কোনো কার্ভ যদি যায়, তার সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি। আমি যদি সরল রেখা দিয়েও আঁকি কেমন হবে, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, ভাব এই সরল রেখার সমীকরণ a = 0, এটা সমীকরণ b = 0। এইটা ছেদবিন্দু কোথায়? এখানে। এই ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন অন্য কোনো সরল রেখা, তার সমীকরণ আমরা কি লিখতে পারি? এটাই লিখতে পারি। তখন কি এইটা সমীকরণটা বসবে প্লাস এখানে যেটা আছে সেটা সমীকরণটা বসবে = 0, অবশ্যই k × এটাই লিখতে পারবো। এটা যে কোনো জায়গায় 2D 3D অন্য যে কোনো কার্ভ বা যে কোনো জ্যামিতিক চিত্রের জন্য একটু, তারপরে কোনো না কোনো কন্ডিশন দিয়ে কে আমরা বের করতে পারি। ক্লিয়ার? বেশ, তাহলে হোমওয়ার্ক করে আয়, পুরো সংক্ষিপ্তই দিয়ে দিলাম 40 পর্যন্ত, রাইট, অ্যাট হোম। ওকে, আজকের মতো আমি রাখছি, বাই।